ক্ষমতাধর যারা মানুষ তারা যে শুধু নারীকেই স্বীকার করে তা কিন্তু সত্যি নয়, তারা পুরুষকেও স্বীকার করে। যখন মনে হতো না যে পরীক্ষায় রেজাল্ট কী হবে, তখনও দেখা যেত আমি দৌড়ে গিয়ে তাহাজ্জুদ পড়ে ফেলতাম যে আল্লাহ হেল্প মি। ভালো মানুষ সবসময় গিয়ে কোনো না কোনো একটা জায়গায় একটা ভয়ঙ্কর বিপদে পড়ে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন যাবৎ একটি নাম আসলে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে মেঘনা আলম। কিন্তু তার একটি পদবি আছে যেটা আমরা সবাই জানি, মিস আর্ট বাংলাদেশ। আমি সেই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। মিস আর্ট বাংলাদেশ যে পদবীর মাধ্যমে তোমার শোবিজের জার্নিটা শুরু, সেখান থেকে হাস বিভিন্ন ক্ষেত্রেই তুমি আলোচনায়, রিসেন্ট কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচনায় উঠে এসেছো। সব কিছু মিলিয়ে কি মনে হয়, লাইফ কেমন যাচ্ছে? লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। আমরা যখন ভাবি যে সব কিছু অনেক ভালো যাচ্ছে, মনে হয় যে জীবনে সব কিছু ঠিকঠাক, এখন মনে হয় সামনে এগিয়ে যেতে পারবো। অনেক সময় তখনই এমন একটা ঘটনা ঘটে যেটা আমাদেরকে অনেক অনেক গুণ পিছনে নিয়ে যায়। তো এখন আমি প্রতিটি মুহূর্তের জন্য আসলে কৃতজ্ঞ, নিজেকে জোর করে করি, কারণ এখন আমি জানি যে লাইফ যে কোনো সময় যে কোনো টার্ন নিতে পারে। তবে এই মুহূর্তে আমি আমার পারপাস, আমার ভিশন, সেটা সামনে রেখে এগিয়ে যাচ্ছি। আমি বলেছি যে মিস আর্ট পৃথিবীতে এমন একটি প্যাজেন্ট যেটা ইউনাইটেড নেশনসের সাথে সরাসরিভাবে কাজ করে। তো এটা তো অনেক প্রেস্টিজিয়াস। আমি এখন যখন নিজেই হচ্ছে একজন ন্যাশনাল ডিরেক্টর হিসেবে কাজ করছি, আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের নারীদেরকে আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ক্লাইমেট জাস্টিস, এই সমস্ত বিষয়ে এডুকেট করব। এই সমস্ত বিষয় নিয়ে অনেক বড় বড় আন্তর্জাতিক ফোরামে তাদেরকে নিয়ে যাব, সেখানে বাংলাদেশের মানুষ কথা বলবে বাংলাদেশের নাম নিয়ে। শুধু আমার একার জন্য না, আমার প্ল্যানটা আমার দেশের জন্য। জীবনের কঠিন মুহূর্তগুলো ওভারকাম করো কিভাবে? জীবনের কঠিন মুহূর্তে আমি যদি সত্যি কথা বলি, তাহলে আমি সেটা ওভারকাম করি আমার স্রষ্টা যে, তার ইবাদতের মাধ্যমে। এবং আমি এটা বাস্তব যেটা সেটাই বলছি, যে এখনও একদম ছোটোবেলা থেকে যখন মনে হতো না যে পরীক্ষায় রেজাল্ট কী হবে, তখনও দেখা যেত আমি দৌড়ে গিয়ে তাহাজ্জুদ পড়ে ফেলতাম যে আল্লাহ হেল্প মি। এখনও সেম, এত বছর পরেও একই কাজ করি। এবং খুব কঠিন মুহূর্ত আমি যদি বলি, যে সেরকম আসলে জীবনের ভয়ঙ্কর কঠিন মুহূর্ত সেরকম হয়নি। আমার সারাটা জীবনে আমি খুব সেফ জায়গায় ছিলাম। আমার বাবা মা বলি, পরিবার বলি, বন্ধু বান্ধব বলি, খুব লাকি। আমি খুব লাকি যে সব দিক থেকেই তারা আমাকে প্রচুর সমর্থন, সুন্দরভাবে আমাকে সবসময় অনেক আদরে রেখেছে। সেই জায়গা থেকে আমি যে আমার জীবনে কিছু কিছু মুহূর্তে এত ভয়ঙ্কর অবস্থায় পড়তে পারি, এটার আকস্মিকতাটা আমার জীবনে খুব একটা ভালো কি বলে এটাকে, সাইন রেখে গিয়েছে। স্যাক্রিফাইসটা আসলে তোমার লাইফে কতটা বেশি করতে হয়েছে? আমার লাইফে আমি যদি স্যাক্রিফাইসের কথা বলি, আমি তো মডেলিং ওয়ার্ল্ডে কখনোই আসলে সরাসরি মডেলিং ইন্ডাস্ট্রির সাথে কাজ করিনি। আমার কিছু নিজস্ব ছবি তোলা ফটোশ্যুট আছে, কিছু এমন আছে যে আমি প্রোডাকশনটা করছি, কিন্তু যাদের জন্য শ্যুট করব সব মডেলসদেরকে আমরা ছবি দেখিয়েছি, তারা বলছে আপু প্লিজ আপনি করেন, আপনি ওদের চেয়ে বেটার দেখতে। তখন করে ফেলেছি, কিন্তু ওই প্রোডাকশনের কাজটাও আমারই ছিল। সো আলাদাভাবে অন্য কারোর জন্য মডেলিং করা এরকম কাজ খুব একটা আমার কিন্তু নেই, খুব একটা নেই। আমি বোঝার চেষ্টা করছি, যেহেতু মডেল ওয়ার্ডটা সবাই বলছে, কোথাও না কোথাও কিছু না কিছু মডেলিং কাজ তো নিশ্চয়ই তারা দেখেছে হয়তো, বা আমি নিজে মনে করার চেষ্টা করছি কিন্তু পারছি না। তবে প্রতিটা প্রফেশনেই স্যাক্রিফাইসের একটা ব্যাপার থাকে, পুরুষের জন্যও থাকে। একজন পুরুষ যখন সামনে আগাতে চায় ক্যারিয়ারে, সে বসের পা চাটে, বসকে বাবা ডাকে, বসকে ভাই বানায়, বসের বাসার বাজার করে, বসের মেয়েকে স্কুলে নিয়ে যায়, যেটা তার কাজের মধ্যে পড়ে না। সে অনেক বড় একটা সংস্থায় অনেক হাই স্যালারি পেমেন্টে জব করছে, অন্যরা তাকে উঠতে বসতে সালাম দিচ্ছে, সেও তার যে ঊর্ধ্বতন বস তার জন্য অনেক সময় নারী সাপ্লাই করে। হ্যাঁ, পুরুষরাও কিন্তু অনেক রকম সিচুয়েশনে পড়ে। এবং বাস্তব যেটা আমাদের দেশে এবং সারা পৃথিবীতে, ক্ষমতাধর যারা মানুষ তারা যে শুধু নারীকেই স্বীকার করে তা কিন্তু সত্যি নয়, তারা পুরুষকেও স্বীকার করে। এবং অনেক সুন্দর পুরুষ আছে যারা এই সমস্ত ধনী দেশ বা ধনী লোক তাদের লালসার শিকার হয়েছে, তাই না? সো আমি যখন এই জিনিসগুলো আমি দেখি, আমি তখন নারী পুরুষ ভেদ করে দেখি না, আমি দেখি দুর্বলের ওপরে সবলের অত্যাচার হিসেবে।
আমার সারাটা জীবনে আমি লাকি ছিলাম যে আমি যদি খুব দরিদ্র পরিবারের বা অনেক প্রত্যন্ত গ্রামাঞ্চলের কেউ হতাম তাহলে হয়তো আমার সেই সেফটি নেটটা থাকতো না, কিন্তু আমি বড়ই হয়েছি আরবান সোসাইটিতে, দেশের বাইরে লেখাপড়া করার সুযোগ পেয়েছি এবং বাংলাদেশেও আমি ভিকারুননিসার স্টুডেন্ট ছিলাম। সো ভিকারুননিসার বেইলি রোড এরিয়াতে আমার বড় হওয়া, আমি বড় হয়েছি মিন্টু রোডে যেখানে সব মন্ত্রী মিনিস্টাররা থাকে। আমি কিন্তু এটা মানে নিজেকে জাগানোর জন্য বলছি না, এটা আমার জীবনের বাস্তবতা, যেটা হয়তো সামগ্রিকভাবে বাংলাদেশের সবাই জানে না, তাদের কাছে অন্যভাবে আমাকে প্রেজেন্ট করা হয়েছে যাতে একটা ভুয়া কাহিনী বিশ্বাস করে সবাই, কিন্তু আমার জীবনের বাস্তবতা হচ্ছে আমি খুবই সেফ একটা ওয়ার্ল্ডে ছিলাম। ভালো মানুষের আসলে কি কি ক্রাইটেরিয়া থাকা উচিত তোমার কি মনে হয়? আমার মনে হয় কি, ভালো মানুষের সবচেয়ে বড় সাইন কি, ভালো মানুষ সবসময় গিয়ে কোনো না কোনো একটা জায়গায় একটা ভয়ঙ্কর বিপদে পড়ে, খারাপ মানুষরা বিপদে পড়ে না। আমি নিজেকে ভালো মানুষ দাবি করব না, তবে এটা আমি বুঝতে পারছি যে আমি যে ভালো মানুষ এটা সবাই বুঝতে পারবে আমার সিচুয়েশন দেখলে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এখন থেকে আপনারা যারা চেনেন মেঘনা আলম নামটা, তারা মিস বাংলাদেশ ইম্প্যাক্ট ফোরাম এই নামটাকেও চিনুন এবং আপনার যে মেয়ে সন্তান আছে, বোন আছে, বান্ধবী আছে, তাকে এই ফোরামে পাঠান। আমরা এখানে অনেক বড় একটা উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছি, একটা ফেলোশিপ স্টার্ট করছি 1 মাস ব্যাপী। এখানে আমি আপনাদের যে সেই নারী মেম্বারটা আছে পরিবারের, তাকে ইউনাইটেড নেশনসের বিভিন্ন কাজের সাথে সংযুক্ত করার চেষ্টা করব এবং আমাদের দেশের মানুষের যে একটা বিদেশ যাত্রার অভাব, সেই অভাবটাও কিছুটা পূরণ হবে, যে তারা দেশের বাইরে যেতে পারবে, দেশের বাইরের কমিউনিটির সাথে কালচার এক্সচেঞ্জ করতে পারবে, বন্ধুত্ব তৈরি করতে পারবে এবং সেখানে বাংলাদেশের একটা সুনাম তৈরি করে আসার একটা স্কোপ পাবে।